আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা শুনতে পাচ্ছ তো না? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তোমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছো সবাই তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল নম্বরটা লিখে ফেলো। আর আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে আজকের ক্লাসের ইয়েটা শেয়ার করি। কি দেখা যাচ্ছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ স্যার। স্যার আমাদের আমরা কিন্তু কে? অবনী ইসলাম কথা বলছেন? হ্যাঁ বলেন। স্যার আমরা তো রেজাল্টটা পাইলাম না। কিসের? ওই আইসিটি না স্যার, এই যে মার্কেটিং এর? জি স্যার, আপনার সাবজেক্টেরই। আমার সাবজেক্টের রেজাল্টই পাও নাই? না স্যার। দুঃখজনক। আচ্ছা, আমি আসলে মাঝখানে একটু অনেক ব্যস্ত ছিলাম ভ্যারাইটিস কাজে, একটু পারিবারিক বিভিন্ন কারণে আসলে, তো যে কারণে আমি আসলে এই ল্যাপটপ নিয়ে বসতেই পারি নাই। এই জন্য এটা একটু প্রবলেম হয়ে গেছে যে তোমাদের রেজাল্টটা অ্যাকুমুলেট করে দিতে পারি নাই। তো দেখি আমি আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি পারি তাহলে আমি দিয়ে দেবো ফেসবুক গ্রুপে। মানে মার্কেটিং এর রেজাল্টটা, এই তো? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দিয়ে দিব আশা করি। আর হচ্ছে তো তোমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছো তারা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসের কার্যক্রম শুরু করে দিতে হবে, ঠিক আছে? স্যার, আমাদের কি এই ইভ্যালুয়েশনের মার্কস কি কোড ডিসাইড হবে? এভালুয়েশনের মার্কস কি হবে? মার্কস কি কোড ডিসাইড হবে নাকি? না, এটার উপরে এক্স্যাক্টলি হবে না, কারণ এই পরীক্ষাটা তো অনেকেই আসলে আহ, যেটা করছে ওই যে সাবমিট করতে পারে না, এরকম বিভিন্ন ভ্যারাইটিস টাইপের কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। আর ফার্স্ট টাইম তো, যেহেতু অনলাইনে পরীক্ষা, এটা তোমাদের জন্য প্রথম, আমাদের কলেজের জন্য এটা প্রথম যে বিশেষ করে তোমাদের জন্য, যদিও তোমাদের আগে আরেকটা ব্যাচে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এটা দেখা যায় যে মোটামুটি তোমাদের জন্য তো একেবারেই নতুন একটা সিস্টেম। তো সে কারণে দেখা যাচ্ছে যে এই পরীক্ষার উপর ডিপেন্ড করে যদি কোড নির্ধারণ করা হয় তাহলে হয়তো সঠিক মূল্যায়ন করা হবে না। কারণে আমরা যেটা চিন্তা করছি যে এটার পাশাপাশি তোমাদের কলেজ খোলার পরপরই আমরা আরেকটা টেস্ট নিব, আরেকটা পরীক্ষা হবে, সেটা ফার্স্ট সেমিস্টার হতে পারে। তো সেটার উপর বেস করে বেসিক্যালি আমরা স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের কলেজ রেগুলারলি খোলার পরপরই আমরা একটা পরীক্ষা নিব। হ্যাঁ, সরাসরি পরীক্ষা নিব। আর সেই পরীক্ষা প্লাস হচ্ছে তোমাদের যে পরীক্ষা আমরা নিলাম ইভ্যালুয়েশন টেস্ট, এই দুইটার উপর ভিত্তি করে তারপর কোড নির্ধারণ করা হবে। তবে এটাকেও মূল্যায়ন করা হবে। শুধু এটার উপরেই না, যেটা হয়ে গেছে সেটার উপরেই না, বরং তোমাদেরকে সরাসরি একটা পরীক্ষা আমরা নিব কলেজ খোলার পরপরই। তবে কলেজ তো ইনশাল্লাহ আশা করি যে খুব তাড়াতাড়ি খুলে যাবে, খুব শীঘ্রই খুলে যাবে।
হয়তো এই মাসে যদি কোনো কারণে নাও খুলে তাহলে সামনের মাসে হয়তো প্রথম থেকেই খুলে যাবে আশা করা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন আমরা এটা নিয়ে দেখা হচ্ছে যে আলোচনা করতে পারবো, বা তখন মূলত যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার উপর ভিত্তি করে প্লাস হচ্ছে ইভ্যালুয়েশন টেস্টের উপর ভিত্তি করে মূলত আমরা তোমাদের কোডের যে ইয়েটা সেটা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুধুমাত্র এই পরীক্ষার উপরে হবে না, আরেকটা পরীক্ষা ইনশাআল্লাহ আবার হবে, কারণ যেহেতু তোমাদের অনলাইনে এটা প্রথম পরীক্ষা, অনেকেই মিস করছো, অনেকেই নেক্সট এক্সাম কি অনলাইনে দিব তারপর সরাসরি? সরাসরি হবে, নেক্সট এক্সাম হয়তো, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, তো মার্চ মাস নাগাদ আশা করা যায় খুলে যাবে। হ্যাঁ, মোটামুটি ভাবে খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তখন খুলে গেলে তখন সরাসরি পরীক্ষা হবে। এর মধ্যে পরীক্ষা হতে পারে এমসিকিউ, এই সিস্টেমে পরীক্ষা হতে পারে, আবার আরেকটা পরীক্ষা হতে পারে, কিন্তু এটা হলেও দেখা যাচ্ছে যে তোমাদের সরাসরি একটা পরীক্ষা আমরা নিব, নেওয়ার মাধ্যমেই বেসিক্যালি এই পরীক্ষাগুলো কিন্তু এটা অ্যাড হবে, এই মার্কসগুলো কিন্তু অ্যাড হবে, মানে সবগুলো অ্যাভারেজ করে তারপর তোমাদের কোড নির্ধারণ করা হবে। ঠিক আছে, এখনই যে পরীক্ষা দিচ্ছ সেটার উপরে কোড নির্ধারিত হবে না শুধুমাত্র। ঠিক আছে, ওকে স্যার আমাদের মার্কেটিং এর রেজাল্টটা এখনো দেওয়া হয়? আমি শুনছি এটা, তো রেজাল্টটা আমি দেখি ইনশাআল্লাহ। আমি আজ কিছু ব্যস্ততার কারণে আমি আসলে ল্যাপটপে বসতেই পারি নাই। হ্যাঁ, তো আমি ইনশাআল্লাহ করব, এটা করে কালেক্ট করে আমি তোমাদেরকে এটা ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি মাঝখানে অনেকবার করছি, যেটা আরো আগে করব, কিন্তু পারি নাই আসলে, একটু ব্যস্ততার কারণে। ঠিক আছে স্যার আমাদের ক্লাস কবে শুরু হবে কলেজে? তোমাদের কলেজের ক্লাস কবে শুরু হবে? সরাসরি ক্লাস? জি স্যার। এটা তো আসলে সরাসরি বলা কষ্ট, কারণ এটা পুরাটাই গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। গভর্নমেন্ট পারমিশন না দিলে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে না। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তো আশা করি চলে আসছে ইনশাআল্লাহ। তো আশা করি সেটাও হয়তো খুব শীঘ্রই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো আশা করি। সবাই ঘুরতে যাচ্ছে, কাটায় ঘুরতে যেতেছে, কলেজে সবসময় করোনা হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করোনা হয়, সবাই সবার মতো ঘুরতেছে স্যার। এখন বাসে বসে থাকতে স্যার পড়া হচ্ছে না স্যার, এটা কি তারা দেখতেছে না? সেটাই, শিক্ষা ব্যবস্থাটা আসলে অনেকটা হয়ে যাচ্ছে। স্যার আপনার মনে হয় যে 2022 সালে সবাই ভালো রেজাল্ট করতে পারবে, পাবলিক কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এইভাবে পড়লে? সেটাই আসলে, স্যার আমাদের তো সিলেবাস কমাবে না, ওদেরটা তো কমাইছে এখন, আমরা তো আর সময় পাবো না। সিলেবাস আসলে কমাইলেই যে তোমরা লাভবান হচ্ছে তাও না, কারণ তুমি কম পড়ে যে লাভবান হবে তা না, কারণ তুমি কম শিখবা, কম পড়বা, কম শিখবা। বেসিক্যালি আমাদের স্বাভাবিক যে বিষয়টা, সিলেবাস কমালে যে অনেক স্টুডেন্ট উপকৃত হয় তা কিন্তু না, হয়তো সে পরীক্ষার না জন্য স্যার, আমরা তো তাও সময়ও তো পাচ্ছি না স্যার, আমরা তো সেটাই, সময়ও পাচ্ছি না। সময় পাচ্ছি না। এত সময়। তারপরে স্যার যে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলা, মানে স্যার অনলাইন নেওয়া হোক স্যার, আমি বিশেষ করে আমি স্যার ম্যাথের কোনো ইচ্ছে বুঝি না স্যার এই অনলাইনে ক্লাসে। ওই ক্লাসটা যদি টিচারদের কাছ থেকে সরাসরি নিতে পারতাম স্যার তাহলেও হইতো। সেটাই, আবার স্যার টিচারদের কাছে যে পড়বো স্যার, যতই বলেন স্যার ক্লাসে কলেজের ক্লাস করলে হয়, বাইরেও কিন্তু স্যার টিচার দরকার হয় আমাদের ম্যাথ সাবজেক্টের গুলা, যে আলাদা প্রাইভেট পড়তেছে বাইরের কলেজের টিচার গুলাও তো স্যার, কলেজের টিচাররাও তো স্যার পড়ানো শুরু করে। না সেটাই, কলেজের টিচাররা পড়ানো শুরু করে নাই, কারণ এই কলেজ যেহেতু বন্ধ, এই কারণে কলেজের টিচাররা পড়ালে আবার ঝামেলা, এই জন্য সেটাও সম্ভব হচ্ছে না। আর অনলাইনে যারা করাচ্ছে স্যার, অনলাইনে তো কলেজের ক্লাসও যায় স্যার, কোচিং ক্লাসও তাই, সেটাই শুধু টাইম ওয়েস্ট স্যার। ওইটাই আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ অসুবিধা নেই, এটা নিয়ে টেনশন দরকার নেই। তবে আমার মনে হয় মার্চে খুলে দিবে আশা করা যায়। স্যার আমাদের আইসিটি ক্লাসটার কথা বললেন না কিছু? আইসিটি ক্লাস আসলে যেটা হয়েছে, যে রুটিন এখন একটা চেঞ্জ করলে অনেক রুটিন চেঞ্জ করতে হয়, বুঝতে পারছো? তো সেই কারণে এটা আসলে টাফ হয়ে যায়। মানে তোমরা যেটা চাচ্ছিলে যে অন্যদিন অন্য ক্লাস হলেও সমস্যা নাই, কিন্তু এটা প্রবলেম হয়েছে কি, যে শুধু তোমাদের সেকশন না, তো এরকম অনেকগুলো তোমাদের যতগুলো সেকশন আছে, মানে একটা রুটিন চেঞ্জ করা মানে সেটা সবার উপরে প্রভাব ফেলে, এটা সব রুটিনের উপর প্রভাব ফেলে, বুঝতে পারছো? তো যে কারণে চাইলে এটা সম্ভব হয় না। ক্লাস হয়েছিল আইসিটি হ্যাঁ সরি, আমাদের থেকে স্যার, কোন এফ সেকশন নাকি কোন সেকশনে জানি 11টা আইসিটি ক্লাস হয়েছিল ফ্রাইডেতে। আচ্ছা ওদের নাকি এভাবে হবে শুনলাম, আমাদের তো হইলো না। না এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ ওদের রুটিনটা ওইভাবে সেট করা হয়েছে। কিন্তু আমাদের তোমাদের যে রুটিনটা, সেই রুটিনটাই দেখা গেলো তোমাদের সেকশন হয়তো পড়ে গেছে এখানে,
কিন্তু এখন এটা একটা চেঞ্জ করা মানে অনেকগুলো সেকশন চেঞ্জ করতে হয় বা অনেকগুলো ঝামেলা থাকে। তো সেই কারণে এটাতে কেউ হাত দিতে চায় না। বুঝতে পারছো? প্রবলেম হয়েছে এটা। মানে রুটিন তো একটা সেট আপ করছে। সেই রুটিনটা যখন চেঞ্জ করতে হয় তখন কিন্তু মানে একটা ক্লাস চেঞ্জ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আরো 10টা জায়গায় হাত দিতে হয়। হ্যাঁ? 10টা চেঞ্জ করতে হয়। তখন দেখা যাচ্ছে যে অন্যরা এটা নাও মেনে নিবে। কারণ দেখা যাচ্ছে যে এই শুক্রবারে তোমাদের যে টাইমে তোমাদের এই ক্লাসটা আছে, তোমাদের যদি সরানো হয় তখন দেখা যাচ্ছে অন্য আরেকটা সেকশনে ক্লাস এখানে চলে আসবে। প্লাস ক্লাসের ওই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না। কারো না কারো ক্লাস কিন্তু ওখানে পড়ে যাবে। বুঝতে পারছো? তো এই কারণেই দেখা যাচ্ছে যে হয়তো তোমাদের জন্য এটা ডিসফেভারেবল হয়ে গেছে যে তোমরা শুক্রবারে সকালে ক্লাস পেয়ে গেছো। কিন্তু এটা তোমরা তোমাদের যদি চেঞ্জ করা হয় তাহলে অন্য কারো পড়ে যাবে সেখানে। বুঝতে পারছো? কিন্তু ক্লাস থাকবে এটা। তো এটা একটা প্রবলেম আছে। এই কারণে চাইলেই এটা চেঞ্জ করা যায় না রুটিন গুলো। হ্যাঁ? তো এটা একটা সমস্যা। তো ডিয়ার স্টুডেন্ট চলো আমরা স্যার কয়েকদিন পর থেকে স্যার শুনলাম যে 3টা করে ক্লাস হবে, সেক্ষেত্রে শুক্রবার দিন কি একটাই ক্লাস থাকবে? সেটা বলতে পারছি না, তবে 12 তারিখ থেকে আর কি 12 তারিখ থেকে 3টা ক্লাস হবে প্রতিটা কোর্সের। এখন যেমন 2টা ক্লাস হয় তখন 3টা ক্লাস হবে। জি স্যার, তখন কি শুক্রবার দিনকে সেক্ষেত্রে 2টা কিংবা 3টা ক্লাস করা হবে নাকি একটা ক্লাসই এখন থাকবে? রুটিনটা যে কি হবে সেটা এখন এক্স্যাক্টলি ইয়ে করা হয় নাই। মানে কি বলে তোমাদের সেটা ইয়ে করা হয় না। পাশাপাশি আমরা আবার একটা এই রুটিন তো আছেই। আর একটা রুটিন যেটা করা হয়েছে সেটা তোমাদের সেকশনটা আমি অবশ্য ওইভাবে দেখি নাই, তো দেখে আমি দেখার চেষ্টা করবো না। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে তোমাদের সরাসরি ক্লাসের রুটিনটাও মোটামুটি করে ফেলা হয়েছে। হ্যাঁ, ফেস টু ফেস ক্লাসের যে ইয়েটা অফলাইনে ক্লাস এটা মোটামুটি রুটিন তৈরি করা হয়ে গেছে। শুধু ইনস্ট্রাকশন আসলেই সাথে সাথে আমরা তোমাদের ক্লাসের জন্য ইয়ে করবো। তো তোমাদের আগে অবশ্য সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের আগে নিয়ে আসা হবে কলেজে, কারণ তারা আগে ক্লাস করবে স্যার পরীক্ষা যেহেতু সামনে। হ্যাঁ বলো। স্যার আমাদের 3 নাম্বার ক্লাসটা কয়টার দিকে হবে? আহ সেটা রুটিনটা দিয়ে দেবে। হ্যাঁ, ওটা রুটিনটা দিয়ে দেবে। তো ডিসিশন আছে 12 তারিখ থেকে হওয়ার কথা, কিন্তু রুটিনটা দেওয়া হয়নি এখনো না। ও 12 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে আজকেই তো না আমার কয় তারিখ? 8 তারিখ না? হ্যাঁ, আজকে 8 তারিখ, তাহলে সময় খুব বেশি নাই। তো আমি দেখি ওইটা ইয়ে করব। ওই আজকে দেখি একটু খোঁজ নিব, কলেজে খোঁজ নিয়ে আমি তোমাদের জানাবো যদি রুটিনটা পেয়ে যাই। আর সেটা ফাইনাল যদি না, হয়ে যায়। আমাদের তো মানে 12টা 40 পর্যন্ত ক্লাস হয়, তো ওইটা কি পরে হবে নাকি আগে হবে? ওইটা আগে হবে পরে হবে সেটা বড় কথা না। পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে, রিশিডিউল হয়েছে। তো সেই রিশিডিউলটা কিভাবে হয়েছে সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না। তো রুটিনটা আমি গ্রুপে দিয়ে দেবো, পাইলে আমি সাথে সাথে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? তো আমি নিজেও জানি না এটা কি হয়েছে ফাইনালি আর কি। তো আমি এটা দেখি আজকে দেখবো, দেখার পরে যদি এটা ফাইনাল হয়ে যায় তাহলে আমি তোমাদের রুটিনটা গ্রুপে দিয়ে দেবো। এখন এটা আগের জায়গায় যে জায়গা ছিল সেখানটা চেঞ্জ হতে পারে, আবার আগের গুলো ঠিক রেখে নতুন একটা ক্লাস অ্যাড হতে পারে। হ্যাঁ, দুটাই হতে পারে। হ্যাঁ, এখন কিভাবে হতে পারে এটা একটা চেঞ্জ করতে যে দেখা যাচ্ছে আরেকটা ক্লাসও চেঞ্জ হতে পারে, এরকম হতে পারে। তো যেটাই হোক, আমি যেটা চেঞ্জ হয়েছে সেটা তোমরা জানতে পারবে অসুবিধা নেই। ঠিক আছে? ওকে। তো তাহলে আমরা আজকে ইয়ে করি, আমাদের ক্লাসে আজকে যে টপিক গুলো আছে সেগুলো একটু আমরা পড়াশোনায় চলে যাই। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে নাকি তোমাদের আলোচনা করার? আর কোনো কোশ্চেন তো নাই না? স্যার এবার পড়া শুরু করেন। হ্যাঁ, আমরা পড়া জি শুরু স্যার, করি। সেটাই, অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, এবার আমরা পড়ায় চলে যাই, কারণ তা নাহলে সময় পাবো না, পরে শেষ করতে পারবো না। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, আজকে মূলত আমরা 6 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর 13 নম্বর লেকচার এটা আমাদের। চ্যাপ্টার 6 নিয়ে মূলত আজকে আলোচনা করব, পণ্য ডিজাইন। তো এই চ্যাপ্টারের একদম প্রথম ক্লাস আজকে। তো আজকের ক্লাসে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পণ্য ডিজাইনের ধারণা, আরেকটা হচ্ছে পণ্য ডিজাইনের গুরুত্ব, এরপরে আরেকটা হচ্ছে তোমার পণ্য ডিজাইনের পর্যায় বা ধাপ। হ্যাঁ, এই 3টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো তাহলে দেখা যাক আমরা আজকের ক্লাসে প্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে পণ্য ডিজাইন বলতে আমরা কি বুঝি। দেখো, পণ্য ডিজাইনের ধারণা। তো পণ্য ডিজাইন বলতে কি বুঝি আমরা? ভোক্তার প্রয়োজন অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের আকার আকৃতি। আমি আমি তো আন্দাজে ডিল মারছিলাম 8 দিন পর রেজাল্ট দিবে, এখন আমি কি জানতাম নাকি? স্যার আসছে। আচ্ছা,
আমাদের কারেন্ট চলে গেছে আসলে, কারেন্ট যে কারণে ইন্টারনেটের সমস্যা হয়ে গেছে। এনিহাও তো এখন আমি মোবাইলের ইয়েটা হটস্পট অন করে আমরা ইয়ে করছি, ইনশাআল্লাহ সমস্যা নাই। সকাল থেকে 2বার কারেন্ট গেল, আজকে খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখি স্ক্রিনের মাধ্যমে। আচ্ছা ওকে, তো স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, Yes, sir. হ্যাঁ, তাহলে দেখো আমরা যেটা বলছিলাম পণ্য ডিজাইন। পণ্য ডিজাইন বলতে কি বুঝি আমরা? পণ্য ডিজাইনের ধারণা। তো পণ্য ডিজাইন হচ্ছে ভোক্তার প্রয়োজন এবং অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের আকার, আকৃতি, রং, ওজন, মোড়ক, স্টাইল, কার্যকারিতা এবং মান সহ ভ্যারাইটিস টাইপের বৈশিষ্ট্য নির্ধারণ করাকেই বেসিক্যালি আমরা পণ্য ডিজাইন বলে থাকি। অর্থাৎ কার্যকারিতা ও মান সহ পণ্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন দিকসমূহ নির্ধারণ করাই হচ্ছে মূলত পণ্য ডিজাইন। তাহলে আমরা কি বুঝলাম? ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের ভোক্তার আবার দিব? সরি স্যার প্রেজেন্টটা কি আবার দিতে হবে? না না, আবার দিতে হবে না। প্রেজেন্ট যারা দিয়ে দিচ্ছ তারা ইয়ে করো, সেটা তো আছেই, অলরেডি অটো সেভ হয়ে গেছে, ওটা নিয়ে সমস্যা নেই। আবার দেওয়ার দরকার নেই, আবার দিলে এটা ডাবল হয়ে যাবে। ভোক্তার প্রয়োজন এবং অভাবে, তাহলে আমরা কি বুঝলাম? যে ভোক্তার প্রয়োজন এবং অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের বিভিন্ন ধরনের আকার, আকৃতি, রং, ওজন, মোড়ক, স্টাইল, কার্যকারিতা বা পণ্যের মান, এরকম বিভিন্ন বিষয়গুলোর নিয়ে যে পণ্যের যে বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করি তাকেই মূলত আমরা পণ্যের ডিজাইন বলে থাকি। ওকে, অর্থাৎ পণ্যের কার্যকারিতা ও মান সহ পণ্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন দিকসমূহ নির্ধারণ করাই হচ্ছে মূলত পণ্য ডিজাইন। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পণ্য ডিজাইন কাকে বলে। অর্থাৎ পণ্যটা আসলে ফাইনালি বাজারজাতকরণ করার আগে তোমার পণ্যটা আসলে কেমন হবে, কোন সাইজের হবে। যেমন ধরো একটা টুথপেস্টের কথা যদি আমরা বলি, তো টুথপেস্টটা দেখবা বিভিন্ন সাইজে রাখে আছে আর কি, অর্থাৎ মিনি প্যাক, স্মল প্যাক, আবার লার্জ বড় সাইজ 200 ml বা 400 ml, এটা কেন? যেটাকে আমরা ফ্যামিলি সাইজ বলি। তো এখন কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী কাস্টমাইজেশন করতে হবে, অর্থাৎ কাস্টমারদের প্রতিটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যেন তারা পণ্যটা পেতে পারে। হ্যাঁ, তো সেই জিনিসটা নির্ধারণ করাই হচ্ছে বেসিক্যালি পণ্যের ডিজাইন। তো শুধু সেটা না, আরো বিভিন্ন বিষয় আমরা যেটা বললাম যে মোড়ক, রং, ওজন, হ্যাঁ, ফ্লেভার, আকার কেমন হবে, সবকিছু বিষয় কম্বিনেশনটাই হচ্ছে পণ্যের ডিজাইন। ওকে, তো তাহলে পণ্যের ডিজাইন বলতে কি বুঝি সেটা আমরা বুঝলাম। এরপরে চলে আসো পণ্য ডিজাইনের গুরুত্ব। পণ্য ডিজাইনের গুরুত্ব দেখো, পণ্য ডিজাইনের যেটা বলছিলাম পণ্য ডিজাইনের গুরুত্ব। তাহলে পণ্য ডিজাইনের গুরুত্ব কেন, পণ্য ডিজাইনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বটা আমরা একটু জানবো। তো পণ্য ডিজাইনের গুরুত্বটাকে আমরা 3টা দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি। একটা হচ্ছে ক্রেতা বা ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, আরেকটা হচ্ছে উৎপাদক বা বিক্রেতাদের দৃষ্টিকোণ থেকে, আরেকটা হচ্ছে সমাজের দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, তো এই 3টা দৃষ্টিকোণ থেকে আমরা পণ্যের ডিজাইনের কি বলে পণ্যের ডিজাইনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে চলে আসো নাম্বার ক, ক্রেতা বা ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। ক্রেতা বা ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব কি? নাম্বার 1, ক্রেতার সন্তুষ্টি অর্জন। ক্রেতার সন্তুষ্টি অর্জন। নাম্বার 2, নতুন পণ্যের আকর্ষণ সৃষ্টি। নাম্বার 3, উপযোগ বৃদ্ধি। নাম্বার 4, কার্যকারিতা বৃদ্ধি। নাম্বার 5, পুনঃক্রয়ের সহযোগিতা। নাম্বার 6, বিক্রয়োত্তর সেবা। নাম্বার 7, সামর্থ্য অনুযায়ী পণ্যভোগ। এবং নাম্বার 8 হচ্ছে গুণগত মানের পণ্য বাছাই। অর্থাৎ ক্রেতা বা ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে আমরা এই 8 ভাবে আমরা এটার গুরুত্বটা অনুধাবন করি। তো এটাই আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। নাম্বার 1 দেখো, ক্রেতার সন্তুষ্টি অর্জন। আমরা যদি ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে চাই, দেখো খেয়াল করো, আমরা যদি ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে চাই
তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, পণ্যের ক্রেতাদের চাহিদা অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী তাদের সেভাবে পণ্যের ফ্লেভার, আকার, আকৃতি, রং সবকিছু কিন্তু ওইভাবে নির্ধারণ করতে হবে। অর্থাৎ ডিজাইনটা ঠিক কাস্টমারদের মনোমতো করে করতে হবে যদি তাদেরকে আমরা আকর্ষণ করতে চাই। নাম্বার 2, নতুন পণ্যের আকর্ষণ সৃষ্টি। অর্থাৎ নতুন পণ্যের প্রতি যদি আমরা আকর্ষণ সৃষ্টি করতে চাই, নতুন পণ্যের প্রতি যদি আমরা আকর্ষণ সৃষ্টি করতে চাই, তাহলেও সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নতুন পণ্যের আকর্ষণ সৃষ্টি করতে চাইলেও আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের সুন্দরভাবে ডিজাইন উপস্থাপন করতে হবে পণ্যের। অর্থাৎ আমরা নতুন যে কোনো পণ্য যখন বাজারে আমরা উপস্থাপন করি, তখন সেটাকে আমাদের ক্রেতাদের কাছে সেটা আকর্ষণীয় হতে হয়। অর্থাৎ ক্রেতারা দেখা মাত্রই যেন সেটা পছন্দ করে, অর্থাৎ তারা আকর্ষণ বোধ করে পণ্যটি কেনার জন্য, সেইভাবেই পণ্যের ডিজাইনটা তৈরি করতে হবে। নাম্বার 3, উপযোগ বৃদ্ধি। উপযোগ বৃদ্ধি, উপযোগ বৃদ্ধি কি? উপযোগ বৃদ্ধি হচ্ছে যে দেখো, উপযোগ কাকে বলে? উপযোগ হচ্ছে কিন্তু সুবিধা বা সুযোগ। অর্থাৎ কোনো পণ্য যখন আমরা উপস্থাপন করি বাজারে বা উৎপাদন করি, তো সেই পণ্য উৎপাদন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সেই পণ্যটি ব্যবহার করে ক্রেতারা যেন সুবিধা ভোগ করতে পারে, সুবিধা অর্জন করতে পারে, সুবিধা পেতে পারে। তো সে কারণে বলা হচ্ছে যে উপযোগ বৃদ্ধি মানে হচ্ছে যে ওই পণ্যের ডিজাইনটা আমরা এমনভাবে করব যে কারণে বা ওই ডিজাইনের কারণে যেন ক্রেতাদের কাছে সেই পণ্যটার উপযোগ বৃদ্ধি পায়, হ্যাঁ, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, সেটা থেকে যেন কাস্টমাররা সুযোগটা বা সুবিধাটা বেশি পায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 4, কার্যকারিতা বৃদ্ধি। অর্থাৎ পণ্যের কার্যকারিতা যদি আমরা বৃদ্ধি করতে চাই, ইফেক্টিভনেসটাকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পণ্যটা ভিতরে যে গুণগত মান সেটা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। যে উদ্দেশ্যে কাস্টমাররা পণ্যটি কিনবে, তাদের সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়, সেই জন্য পণ্য উৎপাদনের সময় প্রতিটা উৎপাদনকারীকে এই বিষয়টা গুরুত্বের সাথে কনসিডার করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে পণ্য পুনঃক্রয়ের সহযোগিতা। ক্রেতারা যেন বারবার ক্রয় করতে পারে, অর্থাৎ ক্রেতারা একবারই পণ্য ক্রয় করেই যেন সেটা না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পণ্যটি যেন বারবার ক্রেতারা ক্রয় করে, সেই জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে, এবং সেটা সহযোগিতা করা হচ্ছে পণ্যের ডিজাইনটা এমন ভাবে আমরা করব যেন তারা সেই বিষয়টা করতে পারে। আচ্ছা, নাম্বার 6, বিক্রয়োত্তর সেবা। দেখো, বিক্রয়োত্তর সেবা কি? বিক্রয়োত্তর সেবা হচ্ছে যে ক্রেতারা যদি কি করে, যদি তোমাদের যে কোনো পণ্য ক্রয় করার সময় তারা প্রত্যাশা করে যে পণ্যটি কেনার পরে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে তারা যেন সেই প্রবলেমটা সলভ করতে পারে। অর্থাৎ তারা সেই প্রোডাক্টটা ক্রয় করার পর যখন বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যাওয়ার পর হঠাৎ করে ডিস্টার্ব হলো, তো সাথে সাথে দেখবা যেখান থেকে ক্রয় করা হয়েছে তাদেরকে হয় তাদের কাছে নিয়ে গেলে, অথবা তাদেরকে কল করলে তারা দেখবা বাসায় এসেও অনেক সময় তো সেই প্রোডাক্টটা সেই প্রবলেমটা সলভ করে দিচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। অর্থাৎ পণ্যটি আমি বিক্রয় করে ফেললাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিক্রি করার পরও আমি ক্রেতাদেরকে সার্ভিস দিচ্ছি, সহযোগিতা করছি। তো আমার প্রোডাক্টটা যখন আমরা তৈরি করব, তখন আমার ডিজাইনটা কিন্তু ওইভাবেই ডেভেলপ করতে হবে। নাম্বার 7, সামর্থ্য অনুযায়ী পণ্য ভোগ। ক্রেতারা যাতে সামর্থ্য অনুযায়ী পণ্য ভোগ করতে পারে। এখন দেখা গেলো কোনো একটা পণ্যের দাম অনেক বেশি, কিন্তু সেই প্রোডাক্টটার সাইজটা যদি ছোট হয়, তাহলে দামটা কিন্তু কমে যাবে। প্রোডাক্টটার সাইজ যত বড় হবে, দাম তত বেশি হবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গুণগত মানের পণ্য বাছাই। অর্থাৎ গুণগত মানের পণ্য বাছাই কি? গুণগত মানের পণ্য বাছাই হচ্ছে যে কাস্টমাররা যেন তাদের মানসম্মত পণ্য যেন তারা খুঁজে পেতে পারে, হ্যাঁ, তারা যেন তারা এটা বুঝতে পারে। এই বিষয়টা কিন্তু আমরা যখন পণ্যের ডিজাইন করব, তখন সেই ডিজাইনের মধ্যে কিন্তু সেটা উপস্থাপন করতে হবে। অর্থাৎ পণ্যের, এই যে আমরা আগেই বলেছি, পণ্যের ডিজাইনটা কি? পণ্যের মান, পণ্যের বৈশিষ্ট্য, হ্যাঁ, পণ্যের ফ্লেভার, পণ্যের আকার, এই সব কিছু কিন্তু এখানে করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু কাজটা করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনকারী বা বিক্রেতার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। তাহলে উৎপাদনকারী বা বিক্রেতার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব কি? দেখো, উৎপাদনকারী বা বিক্রেতার দৃষ্টিকোণ থেকে
গুরুত্ব হচ্ছে দেখো, নাম্বার 1, উৎপাদন ব্যয় হ্রাস পাবে। এটা হচ্ছে উৎপাদনকারী বা বিক্রেতা দৃষ্টিকোণ থেকে এই পণ্যের যে ডিজাইন আমরা করি, সেই ডিজাইনের গুরুত্বটা কি, তারা কিভাবে এটা অনুধাবন করে সেটা আমরা বুঝতে পারবো আমাদের এই আলোচনার মাধ্যমে। আর নাম্বার 1 হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। নাম্বার 2 হচ্ছে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পাবে। তারপরে বাজার সম্প্রসারণ হবে, ইমেজ বৃদ্ধি, প্রতিযোগিতা মোকাবেলা এবং নতুন পণ্য প্রবর্তন। অর্থাৎ এই 6 ধরনের গুরুত্ব আমরা অনুধাবন করি উৎপাদনকারী বা বিক্রেতাদের দৃষ্টিকোণ থেকে। নাম্বার 1 আমরা ডিটেলস আলোচনা করব, উৎপাদন ব্যয় হ্রাস। অর্থাৎ পণ্যের ডিজাইনটা এমনভাবে নির্ধারণ করতে হয় যেন পণ্যের উৎপাদন ব্যয়, অর্থাৎ যে যখন উৎপাদন করা হবে সেই উৎপাদন ব্যয়টা যেন তুলনামূলক কম হয়, এই বিষয়টা গুরুত্ব সহকারে কনসিডার করতে হবে। নাম্বার 2, বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি। বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি, অর্থাৎ বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যখন পণ্যটি বিক্রয় করা হবে, যখন পণ্যটি কি করা হবে, বিক্রয় করা হবে, তখন দেখা গেল যে তাদের সেই পণ্যের বিক্রয়টা যেন সহজভাবে করা যায় এবং এর মাধ্যমে যেন মুনাফাও বৃদ্ধি পায়, এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ উৎপাদনকারী পণ্যের ডিজাইনটা এভাবে করবে যেন তাদের পণ্যের বিক্রয়টাও বৃদ্ধি পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। নাম্বার 3 হচ্ছে বাজার সম্প্রসারণ। বাজার সম্প্রসারণ, বাজারটাকে যেন আমরা সম্প্রসারণ করতে পারি, এক্সপানশন করতে পারি, অর্থাৎ ক্রেতার সংখ্যা যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, দিন দিন যেন বৃদ্ধি পায়, এই বিষয়টা যেন গুরুত্ব পায়, সেভাবেই পণ্যের ডিজাইন নির্ধারণ করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইমেজ বৃদ্ধি, ইমেজ বিল্ড আপ করতে হবে। ইমেজটা কি? ইমেজ হচ্ছে যখন দেখবা যে প্রত্যেকটা জিনিসের গুডউইল যেটাকে আমরা বলি, প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু বা প্রতিষ্ঠানের কিন্তু এক নিজস্ব ইমেজ বা গুডউইল থাকে, যে গুডউইলের কারণে কিন্তু তাদের পণ্যের সেলসটা বৃদ্ধি পায়। তো পণ্যের ডিজাইনের মাধ্যমে কিন্তু পণ্যের ইমেজ বৃদ্ধি করা যায়। অর্থাৎ পণ্যের ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে সেক্ষেত্রে দেখবা তাদের প্রোডাক্টের ইমেজটা অটোমেটিক্যালি কিন্তু বৃদ্ধি পাবে, গুডউইল কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। প্রোডাক্টের ডিজাইন, আকার, আকৃতি, তারপরে তোমার ফ্লেভার, সবকিছুর জন্য গুণগত মান যদি সবকিছু সুন্দর থাকে তাহলে দেখবো অটোমেটিক্যালি কোম্পানির বা প্রোডাক্টের ইমেজ বৃদ্ধি পাবে। নাম্বার 5, প্রতিযোগিতা মোকাবেলা। বাজারে যে প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগীদের সাথে যদি আমাদের প্রতিযোগিতা করে যদি টিকে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে পণ্যের ডিজাইনটা অবশ্যই কি হতে হবে, আকর্ষণীয় হতে হবে, অন্যদের চেয়ে আরো বেশি আকর্ষণীয় হতে হবে। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার নতুন পণ্য প্রবর্তন। নতুন নতুন পণ্য যখনই আমরা প্রবর্তন করব তখনই কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের ওটা কি করতে হবে, নতুন পণ্য প্রবর্তনের সাথে সাথে আমাদের সেটার ডিজাইনের ব্যাপারে চরমভাবে গুরুত্ব দিতে হবে। কেন? কারণ পণ্যের ডিজাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটার উপর ডিপেন্ড করেই কিন্তু পণ্যের বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি, তারপরে তোমার বাজার সম্প্রসারণ, এরকম বিভিন্ন বিষয়গুলো তোমার অটোমেটিক্যালি প্রভাব ফেলবে। তো এটাই ছিল মূলত উৎপাদনকারী বা বিক্রেতা দৃষ্টিকোণ থেকে তোমার পণ্য ডিজাইনের গুরুত্ব। আর নেক্সট লাস্ট ওয়ান হচ্ছে সমাজের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। সমাজের দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা 4 ধরনের গুরুত্ব আমরা লক্ষ্য করি। জীবনযাত্রা মান উন্নয়ন, পণ্যের নতুন পণ্য প্রবর্তন, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি, এই 4টা আমরা গুরুত্ব আমরা লক্ষ্য করি। তো সমাজের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা লক্ষ্য করছি কি, জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ জীবনযাত্রার মানটাকে আমাদের কি করতে হবে, উন্নয়ন করতে হবে, ডেভেলপ করতে হবে। 2 নম্বর হচ্ছে নতুন পণ্য প্রবর্তন করতে হবে। নতুন পণ্য কি করতে হবে, প্রবর্তন করতে হবে। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জাতীয় আয় বৃদ্ধি পেতে হবে। তো এই 4 ধরনের ইয়েটা আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে যে সমাজের জীবনযাত্রা মান উন্নয়ন, নতুন পণ্য প্রবর্তন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধি। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো মূল বিষয়টা হচ্ছে তাহলে আমরা কি বুঝলাম, জীবনযাত্রার মান উন্নয়ন, তাই না? তো জীবনযাত্রার মান যদি আমাদের উন্নয়ন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে কিভাবে করব, প্রোডাক্টের পণ্যের ডিজাইনের মাধ্যমে কিভাবে পণ্যের জীবনযাত্রা মান উন্নয়ন হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, যখন পণ্যের ডিজাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পণ্যের আকার, আকৃতি, ফ্লেভার, তারপরে পণ্যের কোয়ালিটি,
তো এই বিষয়গুলো তো পণ্যের ডিজাইন, তাই না? তো এই ডিজাইনগুলোর মাধ্যমে কিন্তু দেখো, আমি যদি একটা ভালো মানের পণ্য ব্যবহার করি, তো সেই ব্যবহার করে যে আমি যে সন্তুষ্ট হচ্ছি বা সন্তুষ্টি লাভ করছি, তো এর মাধ্যমে কিন্তু আমাদের জীবনযাত্রার যে মান সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে অটোমেটিক্যালি। তারপরে নতুন পণ্য প্রবর্তন, নতুন যখনই কোনো পণ্য প্রবর্তন করা হয় তখনই কিন্তু ক্রেতারা, সমাজের মানুষেরা সেই নতুন পণ্যটি কিন্তু সহজে গ্রহণ করতে চায়, কারণ নতুনের প্রতি কিন্তু সবার একটা আকর্ষণ থাকে সেই হিসেবে। তারপরে কর্মসংস্থান সৃষ্টি, তো এই যে তোমার কর্মসংস্থান সৃষ্টি, এর মাধ্যমে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে কিভাবে, যে সমাজের মানুষের কাছে এটা গুরুত্ব পাচ্ছে, এটার তোমার কি বলে এটারে, কর্মসংস্থানের মানুষ এই প্রফেশনের সাথে নিয়োজিত করছে নিজেদেরকে। হ্যাঁ, করে দেখা যায়, কারণ এই যে ডিজাইনের যে কাজটা, এটা তো একটা কাজ না, অনেকগুলো কাজ কিন্তু এখানে এর ভিতরে অন্তর্ভুক্ত। সেই প্রত্যেকটা কাজের সাথে দক্ষ লোকজন নিয়োজিত করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আর লাস্ট ওয়ান যেটা আসছে, জাতীয় আয় বৃদ্ধি। তো পণ্য ডিজাইন হচ্ছে এমন একটা বিষয় যে এর মাধ্যমে আমাদের দেশের সর্বোপরি জাতীয় আয়ও কিন্তু বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পাবে, যে দেশের দেখবা যে পণ্য ডিজাইন যদি সুন্দর হয়, দেখবা এর ফলে দেখা যাচ্ছে যে সেই প্রোডাক্টের সেলস বৃদ্ধি পাবে। হ্যাঁ, কাস্টমারদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এর ফলে ওভারঅল দেখা গেল যে সে দেশের জাতীয় আয় কিন্তু বৃদ্ধি পায়, কারণ এই বিষয়গুলো কিন্তু জাতীয় আয়কেই প্রভাবিত করে পরোক্ষভাবে। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে পণ্য ডিজাইনের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা জানলাম যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা পণ্য ডিজাইনের কি কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম আমাদের এই আলোচনার মাধ্যমে। আমাদের আজকের আলোচনার লাস্ট টপিক হচ্ছে পণ্য ডিজাইনের পর্যায় বা ধাপ। তো পণ্য ডিজাইনের পর্যায় বা ধাপ এর ক্ষেত্রে বলা হচ্ছে যে পণ্য ডিজাইনের ধাপ এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভোক্তামুখী আর একটা হচ্ছে উৎপাদনমুখী। দেখো, ভোক্তামুখী কেন বলা হচ্ছে, ভোক্তামুখী হচ্ছে ভোক্তা কেন্দ্রিক। হ্যাঁ, পণ্য ডিজাইনটা করা হবে ভোক্তাদেরকে কেন্দ্র করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে উৎপাদনমুখী, মানে উৎপাদনটা যাতে সহজবোধ্য হয় সেই বিষয়টাকে মাথায় রেখে। তো এখন ভোক্তামুখী কেন বলা হচ্ছে পণ্য ডিজাইনের ধাপের ক্ষেত্রে, নাম্বার ওয়ান দেখো, উদ্যোগ গ্রহণ। হ্যাঁ, তো যখন উদ্যোগ গ্রহণ করা হবে তখন বলা হচ্ছে যে ভোক্তাদেরকে খেয়াল রাখতে হবে, যে ভোক্তাদেরকে কেন্দ্র করে ভোক্তাদেরকে গুরুত্ব দিয়েই কিন্তু কাজটা সম্পূর্ণ করতে হবে। এটাকে বলা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ। এটার জন্য দুই নম্বর হচ্ছে ধারণা উন্নয়ন। ভোক্তামুখী ধারণা উন্নয়ন করতে হবে। ধারণা উন্নয়নটা কি, দেখো, বাজার গবেষণা তথা ভোক্তা রুচি, পছন্দ, চাহিদা ইত্যাদি পর্যালোচনা করা। হ্যাঁ, তারপরে প্রতিযোগিতা, প্রতিষ্ঠানের তৎপরতা বিশ্লেষণ, প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সাথে পরামর্শ ইত্যাদি। অর্থাৎ মোট কথা হচ্ছে যে আমরা যখন উদ্যোগ গ্রহণ করব কোনো পণ্য ডিজাইন করার জন্য বা পণ্য উৎপাদন করার জন্য, তখন আমাদেরকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে সেটা যেন ভোক্তা কেন্দ্রিক হয়। অর্থাৎ ক্রেতাদের পছন্দ, রুচি, অভ্যাস এই বিষয়টাকে গুরুত্ব দিয়েই মূলত উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ধারণা উন্নয়ন। এরপরে তোমার দেখো, আইডিয়া জেনারেট করা, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমাদের সেই তথ্য অনুযায়ী মূলত আমাদের পণ্যটাকে কি করতে হবে, তৈরি করার চিন্তা করতে হবে। তো এই জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেটা হচ্ছে বাজার গবেষণা তথা ভোক্তা রুচি, পছন্দ, চাহিদা ইত্যাদি পর্যালোচনা করা। দুই নম্বর হচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠানের তৎপরতা বিশ্লেষণ করা। তিন নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সাথে পরামর্শ প্রদান করা ইত্যাদি। তো এগুলোই ছিল মূলত ভোক্তামুখী। আর এরপরে যেটা আসছে উৎপাদনমুখী। উৎপাদনমুখী কেন, কি ধরনের গুরুত্ব আছে কেন, দেখো একটু খেয়াল করে। উৎপাদনমুখী হচ্ছে যে সামর্থ্য অনুযায়ী সামর্থ্য বিশ্লেষণ, অর্থাৎ যখন উৎপাদন করা হবে, খেয়াল করো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কাস্টমারদের সেটা ক্রয় সীমার মধ্যে থাকবে কিনা পণ্যগুলো, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, উৎপাদন সেটা সহজবোধ্য হবে কিনা। হ্যাঁ, প্রোডাক্টটা শুধু উৎপাদন করতে চাইলে হবে না, সেটা উৎপাদনটা যেন ইজি ওয়েতে করা যায়, সহজবদ্ধ ভাবে সেটা করা যায়, সেটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। হ্যাঁ, উৎপাদন আমরা অনেক সময় দেখবো পরীক্ষামূলক ভাবে কিন্তু উৎপাদন করি, যে আসলে এটা সঠিকভাবে পরীক্ষা করা যাচ্ছে কিনা, আর উৎপাদন করার পর সেটা আসলে কতটা কাস্টমারদের পছন্দ হবে সেই বিষয়টা কিন্তু পরীক্ষামূলক ভাবে আমরা করতে পারি। নাম্বার 5 হচ্ছে চূড়ান্ত উৎপাদন।
এবং ফাইনালি এসে বলা হচ্ছে যে চূড়ান্তভাবে আমরা প্রোডাক্টটি উৎপাদন করতে পারি। তো এই ছিল বেসিক্যালি মূলত আমাদের আজকের আলোচনা। ফার্স্ট টপিক, লাস্ট টপিকটা ছিল পণ্য ডিজাইনের পর্যায় এবং পণ্য ডিজাইনের ধাপ বা পর্যায়। আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ভোক্তামুখী আর একটা হচ্ছে উৎপাদনমুখী। অর্থাৎ ভোক্তাদেরকে কেন্দ্র করে পণ্য ডিজাইনের ধাপগুলো কি হতে পারে, আর ভোক্তাদেরকে কেন্দ্র করে ভোক্তামুখী বলা হচ্ছে কারণে কেন্দ্র করে আমাদের পণ্য ডিজাইনটা কেমন হতে পারে সেটা আমরা আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করব, যদিও 1 মিনিট সময় বাকি আছে আমাদের হাতে আছে। আচ্ছা ঠিক আছে, আর এদিকে আজানও হচ্ছে, তাহলে আমরা ইয়ে করি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ইয়ে করি, আমাদের আজকে ক্লাসের কার্যক্রম শেষ করি, কি বলো? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম এখানে শেষ করছি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাঁ ইনশাআল্লাহ, আর আমি দেখি তোমাদের রেজাল্টের ইয়েটাও আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।